বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস কৃষ্ণকান্তের উইলের গভীরে আমরা আবার ডুবছি। আগেরবার যেখানে শেষ করেছিলাম একদম সেখান থেকেই শুরু করব আজ। হ্যাঁ, আজ আমরা প্রথম খণ্ডের ৬ থেকে ১০ এই পরিচ্ছেদগুলো নিয়ে কথা বলবো। ঠিক, আর এই অংশে এসে কাহিনীটা যেন একটা নতুন মোড় নেয়, তাই না? বিশেষ করে রোহিণী চরিত্রটিকে কেন্দ্র করে। একদম। রোহিণী একজন তরুণী বিধবা, তার জীবনের একটা জটিল সময়, তার ভেতরে তোলপাড়, এই সব কিছু খুব জোরালোভাবে উঠে এসছে এখানে। মানে শুধু ঘটনা নয়, তার মানসিক টানাপোড়েন, কিছু ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, আর সেই সিদ্ধান্তের ফল। বঙ্কিমচন্দ্র এখানে শুধু গল্প বলছেন না, তিনি যেন চরিত্রগুলোর মনের ভেতরে তাদের নৈতিক সংকটের গভীরে আলো ফেলছেন, আর তৎকালীন সমাজের একটা ছবিও দিচ্ছেন। চলুন তাহলে শুরু করি সেই বিখ্যাত বারণী পুকুরের দৃশ্যটা দিয়ে। ষষ্ঠ পরিচ্ছেদ। রোহিণী জল আনতে যাচ্ছে, কিন্তু তার যাওয়াটা যেন সাধারণ জল আনতে যাওয়া নয়। তার সাজ পোশাকের বর্ণনাটা বেশ অন্যরকম। ঠোঁটে পানের রং, হাটে বালা, ফিতে পেরে ধুতি। ঠিক বিধবার যে আটপৌড়ে সাদামাটা রূপ আমরা আশা করি, তার থেকে একদম আলাদা। লেখক শুরুতেই বুঝিয়ে দিচ্ছেন এই চরিত্রটা গতানুগতিক নয়। তার চলনও নাকি ভারী, কলসিও ভারী, একা একা যায়। এই ভারী চলন, ভারী কলসি, এগুলো কি শুধুই শারীরিক, নাকি তার মনের ভেতরের বোঝাকেও ইঙ্গিত করে? তার জীবনে যে অতৃপ্তি, যে আকাঙ্ক্ষাগুলো চাপা পড়ে আছে, সেগুলোর ভার। হতে পারে হেনখনন। আর ঠিক তখনই কোকিলের ডাক শোনা যায়, কুহু। হ্যাঁ, ওই ডাকটা। লেখক বলছেন, এই ডাক শুনে রোহিণীর মনে হয় জীবনটা অর্থহীন, যা পাওয়ার ছিল তা পাওয়া হলো না। এই কোকিলের ডাকের ভূমিকাটা কি এখানে? শুধু কি বসন্তের আবহ তৈরি করা? না, আমার মনে হয় তার চেয়েও বেশি কিছু। ওই ডাকটা যেন রোহিণীর নিজের ভেতরের অপূর্ণতার প্রতিধ্বনি। বসন্তকাল, প্রকৃতি নতুন করে জেগে উঠছে, অথচ ওর জীবনে, একজন বিধবার জীবনে তখন বসন্ত আসাটা তো একরকম বিড়ম্বনা, তাই না? ঠিক। আর সেই সময়েই সে কাকে দেখছে? গোবিন্দলালকে, বাগানে। প্রকৃতির সৌন্দর্য একদিকে, আর অন্যদিকে পুরুষের আকর্ষণ, এই দুটো মিলিয়ে তার নিজের জীবনের যে শূন্যতা, সেটা যেন আরও বেশি করে ওকে আঘাত করছে। এই মানসিক অবস্থার পরেই কি সে পুকুর ঘাটে বসে কাঁদে সপ্তম পরিচ্ছেদে? হ্যাঁ, গোবিন্দলাল প্রথমে দূর থেকে দেখে ভাবেন হয়তো কারো সাথে ঝগড়া হয়েছে বা কিছু, কিন্তু যখন দেখেন সে অনেকক্ষণ ধরে কাঁদছে, তখন তার মনে করুণা হয়। তিনি এগিয়ে যান কারণ জানতে চান, সাহায্য করতে চান। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ মনে হয় গোবিন্দলালের চরিত্র বোঝার জন্য। অবশ্যই, তিনি কিন্তু সমাজের চোখে রোহিণী কেমন সেই সব ভাবছেন না। তিনি তাকে একজন দুঃখী মানুষ হিসেবে দেখছেন। তার মনে হচ্ছে এও সেই জগৎপিতার প্রেরিত, অতএব এও আমার ভগিনী। এই যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি, এটাই কিন্তু পরবর্তীকালে ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। রোহিণী অবশ্য তখন কিছু বলে না, শুধু পরে জানাবে বলে। হ্যাঁ, কিন্তু এই যে ছোট্ট একটা আশ্বাস, একটা সংযোগ তৈরি হলো, এটাই যথেষ্ট। কিন্তু এর পরেই জল ভরার সময় তার মনে আবার অন্য চিন্তা, ওয়েল চুরির ব্যাপারটা। ঠিক, অষ্টম পরিচ্ছেদে ওই মানসিক দ্বন্দ্বটা খুব পরিষ্কার। লেখক সুমতি আর কুমতির লড়াই হিসেবে দেখিয়েছেন। বিবেক বলছে কাজটা ঠিক হয়নি, উইলটা ফেরত দেওয়া উচিত। হ্যাঁ, ওটা হলো সুমতি। কিন্তু কুমতি, ওর ভয় বা বাস্তব বুদ্ধি, সেটা বলছে ফেরত দিতে গেলেই তো বিপদ। কৃষ্ণকান্ত ছেড়ে দেবেন না, জিজ্ঞেস করবেন উইল কোথায় পেলি, জাল উইল কে রাখল, তখন যে কাকা ব্রহ্মানন্দ ফেসে যাবে, নিজেও বাঁচবে না। আর শেষ পর্যন্ত কুমতির কথাই শেষ শোনে, আপাতত চুপ করে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই মানসিক যুদ্ধের পরেই তার মনে গোবিন্দলালের চিন্তা আসছে, নবম পরিচ্ছেদে। এটা কেন? আগে তো এমনটা ছিল না। দেখুন, এটা হঠাৎ করে হয়নি। ওই যে কোকিলের ডাক শুনে মনের ভেতরটা শূন্য হয়ে যাওয়া, তারপর পুকুরঘাটে গোবিন্দলালের ওই সহানুভূতি পাওয়া, আবার নিজের মনে মনে জানা যে সে গোবিন্দলালের ক্ষতি করেছে উইল চুরির মাধ্যমে, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে গোবিন্দলালের জন্য একটা অন্যরকম অনুভূতি, একটা গোপন টান তৈরি হচ্ছে তার মনে। যেটা সে নিজেও বুঝতে পারছে যে বিপজ্জনক। অবশ্যই, সে জানে এটা ঠিক নয়, সমাজ মানবে না, হয়তো গোবিন্দলাল জানলেও ঘৃণা করবে। তাই সে অনুভূতিটা লুকিয়ে রাখছে, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। লেখক বলছেন না, গোবিন্দলালের রূপ,
তার হৃদয়ে দিন দিন গাঢ়তর বর্ণে অঙ্কিত হইতে লাগিল। এটা ওর ভেতরের তীব্রতাটা বোঝায়। এই কষ্টটা এতটাই যে সে মরতে চাইছে, কিন্তু মরতেও পারছে না। হ্যাঁ, আর তখনই সে একটা চরম সিদ্ধান্ত নেয়। আসল উইলটা আগের জায়গায় রেখে জাল উইলটা সরিয়ে আনবে। এটা কি শুধু গোবিন্দলালকে বাঁচানোর জন্য, নাকি নিজের পাপবোধ কমানোর জন্য? আমার মনে হয় দুটোই। এখানেই তো রোহিণীর চরিত্রের জটিলতা। সে ভুল করেছে, অনুতপ্ত, আবার যার ক্ষতি করেছে তার ভালোও চাইছে। কিন্তু ভালো করতে গিয়েও সে আবার একটা ভুল পথই বেছে নিচ্ছে। আবার চুরি, মানে আবার লুকিয়ে কাজ করা। সে যেন একটা চক্রের মধ্যে আটকে গেছে। একদম। একটা ভুল ঢাকতে গিয়ে বা শোধরাতে গিয়ে আরেকটা ঝুঁকিপূর্ণ কাজ করছে। আর সেই কাজটা করতেই সে গভীর রাতে কৃষ্ণকান্তের বাড়ি ঢুকে, চাকরানি সেজে। হ্যাঁ, দারোয়ানদের সখী বলে পরিচয় দিয়ে ভেতরে যায়। তারপর কৃষ্ণকান্তের ঘরে ঢুকে আলো নিভিয়ে চাবি দিয়ে দেরাজ খোলার চেষ্টা। দৃশ্যটা ভাবলেই গায়ে কাটা দেয়। খুব সাবধানে করছে, কিন্তু তাও চাবি ভোরানোর একটা ক্ষীণ শব্দ হয়। আর তাতেই কৃষ্ণকান্তের ঘুম ভেঙে যায়, কিন্তু উনি সাড়া না দিয়ে চুপ করে কান পেতে থাকেন। রোহিণী ওদিকে ভয়ে স্থির। একটা টান টান মুহূর্ত। কৃষ্ণকান্ত যখন শেষ পর্যন্ত জিজ্ঞেস করেন, কে ওখানে? তখন রোহিণী কিন্তু পালাতে পারত, সুযোগ ছিল। কিন্তু সে পালায় না। তার মনে হয় খারাপ কাজ করার সময় যে সাহস ছিল, এখন ভালো কাজ করতে এসে সেটা থাকবে না কেন? ধরা পড়িব। এই ভাবনাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা ওর চরিত্রের একটা বদল, বা বলা ভালো একটা নৈতিক দ্বন্দ্বের প্রকাশ। সে ঠিক করেছে গোবিন্দলালের উপকার করতেই হবে, তার জন্য ধরা পড়লেও পড়বে। আগেরবারে চুরির সাহসটা ছিল ভয়ের, এবারেরটা যেন একরকম প্রায়শ্চিত্তের সাহস। বলা যেতে পারে। কিন্তু কৃষ্ণকান্ত আলো জেলে যখন ওকে দেরাজের পাশে দেখেন, তিনি তো অবাক। আর রোহিণী, সে কি কোনো সাফাই গায়? না, এটাই তো আরও অবাক করার মতো। সে সোজাসুজি বলে, চুরি করিতেছিলাম। কি আশ্চর্য! কেন বলল এমন কথা? সত্যিটা বলে দিলেই তো পারত যে উইল বদলাতে এসেছে। হয়তো ভেবেছিল সরল স্বীকারোক্তিতে কাজ হবে, বা হয়তো ভয় আর উত্তেজনায় কি বলবে বুঝতে পারেনি। কিন্তু এই কথাটা পরিস্থিতিকে আরও জটিল করে দিল, কারণ সব প্রমাণ তো ওর বিরুদ্ধেই। রাতের বেলা, পরের ঘরে, দেরাজের পাশে, হাতে চাবি। কৃষ্ণকান্ত বিশ্বাস করতে পারছেন না যে রোহিণী চুরি করতে পারে, কিন্তু পরিস্থিতি দেখে অবিশ্বাসও করতে পারছেন না। ঠিক, তার সৎ উদ্দেশ্যটা এই পরিস্থিতিতে একদম চাপা পড়ে গেল। এরপর 10ম পরিচ্ছেদে একেবারে অন্যরকম দৃশ্য। আগের রাতের ওই টেনশনের পর একটা শান্ত সকাল। হ্যাঁ, গোবিন্দলাল বারান্দায় দাঁড়িয়ে, পাশে তার স্ত্রী ভ্রমর। তাদের মধ্যে একটা মিষ্টি খুনছুটির দৃশ্য। লেখক এখানে ভ্রমরের পরিচয় দিচ্ছেন কালো বলে আদর করে নাম ভোমরা। এই শান্ত পারিবারিক ছবিটা আনার কারণ কি মনে হয়? ঠিক আগের পরিচ্ছেদের ওই ঘটনার পর এটা একটা দারুণ কন্ট্রাস্ট তৈরি করে। একদিকে রোহিণীর জীবনে ওই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, সে গার্দে যাওয়ার মুখে, আর অন্যদিকে গোবিন্দলালের জীবনে এই আপাত শান্ত সুখের ছবি। এটা গোবিন্দলালের জীবনের দুটো দিককে পাশাপাশি রাখে। ভ্রমরের প্রতি তার ভালোবাসা, তাদের সহজ সম্পর্ক একদিকে, আর অন্যদিকে রোহিণীর প্রতি তার মনে যে একটা জায়গা তৈরির হয়েছে, হয়তো সহানুভূতি বা তারও বেশি কিছু, সেই টানাপোড়েনটা স্পষ্ট করার জন্যই এই বৈপরীত্যটা দরকার ছিল। ভ্রমরের সরলতা, স্বামীর প্রতি অগাধ বিশ্বাস, গোবিন্দলালের বিশ্বাসেই ভ্রমরের বিশ্বাস, এই বিষয়টা পরবর্তীতে হয়তো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অবশ্যই, কারণ এই শান্ত জীবনেই তো এবার ঝড় আসতে চলেছে। আর সেই ঝড় আসার খবরটা আসে চাকরানীদের মাধ্যমে। তারা কানাঘুষো করছে যে কর্তার ঘরে চুরি হয়েছে আর রোহিণী ধরা পড়েছে। ওই চাকরানীদের কথাবার্তাগুলোও লক্ষ্য করার মতো। তারা কিন্তু ধরেই নিয়েছে রোহিণী দোষী। বিচার হওয়ার আগেই রায় দেয়া হয়ে গেছে। এটা তৎকালীন সমাজের একটা দিকও তুলে ধরে। কিন্তু মজার ব্যাপার হলো, গোবিন্দলাল আর ভ্রমর দুজনেই খবরটা শুনে বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তাদের এই অবিশ্বাসটা খুব ইন্টারেস্টিং। গোবিন্দলাল কেন বিশ্বাস করছেন না? তিনি তো পুকুরঘাটে রোহিণীর কান্না দেখেছেন, তার সাথে কথা বলেছেন। হয়তো সেখান থেকে তার মনে হয়েছে এই মেয়ে চুরি করতে পারে না। আর ভ্রমর বিশ্বাস করে না কারণ গোবিন্দলাল বিশ্বাস করেন না। এটা তাদের সম্পর্কের গভীরতা দেখায়। ভ্রমর স্বামীকে এতটাই বিশ্বাস করে যে তার বিচারকেই নিজের বিচার মনে করে। আবার এটাও হতে পারে যে ভ্রমরের জগৎটা এতটাই সরল যে সে চুরির মতো ঘটনা রোহিণীর সাথে মেলাতেই পারছে না। গোবিন্দলাল তখন ঠিক করেন তিনি যাবেন রোহিণীকে বাঁচাতে। হ্যাঁ,
ভ্রমর মুখে কিছু বলে না, কিন্তু তার নীরবতাই সম্মতির লক্ষণ। লেখক বলছেন, পর দুঃখ কাতরের হৃদয় পর দুঃখ কাতরে বুঝিল। মানে অন্যের দুঃখে কাতর হওয়াটা তাদের দুজনের মধ্যেই আছে। ঠিক, এই সহানুভূতিটাই তাদের চরিত্রের একটা বড় দিক। তারা জানে রোহিণী দোষী সাব্যস্ত হলে কি ভয়ানক পরিণতি হবে, আর সেই চিন্তা থেকেই তারা ব্যথিত। গোবিন্দলাল শুধু রোহিণীকে বাঁচাতে যাচ্ছে না, সে আসলে নিজের বিবেকের কাছেও পরিষ্কার থাকতে চাইছে। তাহলে আমরা এই অংশে দেখলাম রোহিণী একটা জটিল পরিস্থিতিতে ফেসে গেছে। ভালো করতে গিয়ে সে আরও বড় অভিযোগে অভিযুক্ত। হ্যাঁ, তার উদ্দেশ্য সৎ ছিল, এবার কিন্তু উপায়টা ভুল ছিল, আর ভাগ্য সহায় ছিল না। সে যেন এক চোরাবালিতে আটকে পড়েছে। বঙ্কিমচন্দ্র এখানে মানুষের মনের ভেতরের আলো আঁধারি, ভালো মন্দের লড়াইটা দারুণভাবে দেখিয়েছেন। রোহিণী চরিত্রটা সাদা বা কালো নয়, একেবারে ধূসর। ঠিক, তার মধ্যে অনুতাপ আছে, ভালোবাসা বা অনুরাগ জন্মাচ্ছে, আবার সে ভুলও করছে। পরিস্থিতি তাকে দিয়ে করিয়ে নিচ্ছে হয়তো। এখন প্রশ্ন হল, গোবিন্দলাল কি পারবে রোহিণীকে রক্ষা করতে, বিশেষ করে যখন সে নিজেই চুরির কথা স্বীকার করেছে? এটাই তো উপন্যাসের পরবর্তী আকর্ষণ। গোবিন্দলাল কেন বিশ্বাস করছেন না রোহিণীকে? তার এই অবিশ্বাসের জোর কতটা? শুধু কি সহানুভূতি, নাকি অন্য কিছু আঁচ করতে পারছেন তিনি? আর এই ঘটনা গোবিন্দলাল আর ভ্রমরের সম্পর্কে কি প্রভাব ফেলবে? সেটাই দেখার। একটা প্রশ্ন হয়তো ভাবা যেতে পারে, যখন কেউ নিজের মুখে দোষ স্বীকার করে, সেটাই কি সবসময় চরম সত্যি, নাকি সেই স্বীকারোক্তির পেছনের কারণ খোঁজাটা বেশি জরুরি? বিশ্বাস জিনিসটা আসলে কিসের ওপর দাঁড়ায়? প্রমাণের ওপর, নাকি মানুষের প্রতি একটা অন্তর্নিহিত অনুভূতির ওপর? খুব ভাবনার বিষয়। আজকের মতো এখানেই থামতে হচ্ছে। হ্যাঁ, পরের বার আমরা দেখব এই ঘটনার জল কতদূর গড়ায়।